টাকা ছাড়া কোনো সরকারি অফিসের ফাইল নড়ে না, সেটা ডিসি অফিস হোক, এসপির অফিস হোক, পুলিশের থানা হোক, ওসি হোক, টিআরও হোক, প্রত্যেকটা অফিসে, সাব রেজিস্ট্রি অফিস হোক, যেখানে যান বিয়ে শাদিও করতে পারবেন না, হাসপাতাল থেকে লাশটা পর্যন্ত ছুটে দিতে পারবেন না যদি মর্গে আপনি ঘুষ না দেন। আজকের এই ঐতিহাসিক জেলার যে অনুষ্ঠান এবং আয়োজন, এই আয়োজনে যারা দিনরাত পরিশ্রম করেছেন, খেটেছেন, অবশ্যই আমাদের দলের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং দপ্তর সম্পাদক, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ মামুন রানা এবং জেলার যারা নেতৃবৃন্দ, তাদের সবার প্রতি শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকের এই আয়োজনের পিছনে দিনরাত পরিশ্রম করবার জন্য। তো আমি শুরুতেই হচ্ছে আপনাদেরকে একটু বলবো যে যেহেতু জেলাতে এবি পার্টির প্রথম প্রোগ্রাম, এবি পার্টিটা আসলে কি, এত রাজনৈতিক দলের ভিড়ে আমাদেরকে আবার একটা নতুন দল কেন করতে হলো? বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল আছে, নিবন্ধিত দল আছে আপনার 54 মতো, যদিও আমরা সবাই এই দলগুলোর নাম জানি না, কিন্তু পরিচিত 5-7টা দল আছে যাদেরকে মোটামুটি আপনারা দেখেন, চেনেন, তাদের কোনো না কোনো কর্মসূচি আছে। তো এখন সব জায়গাতেই আমরা যখন নতুন প্রোগ্রামে যাই আমাদেরকে এটা জিজ্ঞেস করে যে আসলে আপনাদেরকে নতুন দল কেন করতে হলো, পুরাতন দলগুলো কেন আমার আপনার আকাঙ্ক্ষা স্বপ্ন মিট করতে পারছে না? বাংলাদেশে দেখবেন এটা উত্তর হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আপনাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমার দেশে আসলে রাজনীতি এবং রাজনৈতিক দল কখনো ছিল কিনা। এটার একটা বড় জায়গা হচ্ছে, আপনি দেখবেন যে গত সপ্তাহে আমাদের নারী বিষয়ক যে একটা সংস্কার কমিশন করেছে, তারা একটা প্রতিবেদন দিয়েছে। আমাদের এখানে অনেক মা বোনরা আছেন, ছাত্রীদেরকে, তরুণীদেরকে দেখতে পাচ্ছি। একটা বিষয় হলো যে বাংলাদেশের 52% প্রায় হচ্ছে নারী। তাহলে প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার 53 বছর পরেও এসে কেন আমার মা বোনদের অধিকার নিয়ে, তার সন্তানের নিরাপত্তা নিয়ে, আমার যে ছাত্রী আছে, শিক্ষার্থী আছে, ওদের এখনো ইফটিজিং এর শিকার হইতে হয়, বঞ্চিত হইতে হয়? এই আন্দোলনগুলো আমরা কেন করছি? কদিন পরপরই আপনি দেখবেন যে এখানে একটা শিশু বাচ্চা ধর্ষিত হচ্ছে, এক বৃদ্ধা মা ধর্ষিত হচ্ছেন, এখানে সেখানে আপনার ছাত্রীদেরকে বিচ্যুতি করা হচ্ছে। তাহলে একটা প্রশ্ন হচ্ছে, 53 বছর পরে আমরা কেমন একটা বাংলাদেশ বানালাম, যেই বাংলাদেশটাতে 53 বছর পরে এসে আমার নাগরিকের নিরাপত্তা, আমার নারীর নিরাপত্তা, আমার ছাত্রীর নিরাপত্তা নিয়ে আমাদেরকে আওয়াজ তুলতে হচ্ছে। এবং এগুলো কারা করছেন? আপনারা দেখবেন অধিকাংশ সময় এগুলোর সাথে যারা জড়িত আছে তারা দেখবেন কোনো না কোনো ভাবে রাজনৈতিক দলের ছত্র ছায়া এগুলো করছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর তো কাজ ছিল আপনাকে নিরাপত্তা দেওয়া, অথবা আপনার নিরাপত্তা যারা নষ্ট করছে তাদের বিরুদ্ধে ফাইট করা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক সেই মানুষগুলো হচ্ছে রাজনৈতিক দলের ছায়ায়, রাজনৈতিক দলের নেতাদের প্রচ্ছন্ন সহযোগিতায়, ব্যানারে তারা দিব্যি এলাকাতে ঘুরে বেড়াচ্ছে। তো এই যখন বাস্তবতা, তখন প্রশ্ন হচ্ছে যে আমার দেশে আসলে গত 53 বছর কোনো রাজনৈতিক দল ছিল কিনা। দ্বিতীয়ত দেখেন, আপনাদের চুয়াডাঙ্গা জেলা হচ্ছে যেখানে সবচেয়ে বেশি গরম পড়ে, আবার সবচেয়ে বেশি শীত পড়ে, এবং পানির সমস্যা যে জেলাগুলোতে সবচেয়ে বেশি, তার ভিতরে আপনাদের চুয়াডাঙ্গা হচ্ছে অন্যতম। আপনারা যারা গ্রামে থাকেন আপনারা জানবেন যে নদীগুলো শুকায় গেছে আপনাদের, অথচ এর মানে কি যে আমাদের আসলে কোনো নদী নেই চারপাশে যে নদীতে পানি আছে? তাহলে চুয়াডাঙ্গা জেলার যারা কৃষক আছেন, যারা জেলে আছেন, যারা মাছ ধরে খান, যারা চাষবাস করে খান, তাদের এই যে নদীর পানিটা কোথায় চলে গেল? তাহলে আমাদের যে এতগুলো নদী আমাদের চারপাশে, আপনাদের এখানে মাথাভাঙা নদী আছে, ভারতের মুর্শিদাবাদ থেকে এসছে, কিন্তু এই নদীর বাংলাদেশ অংশের সবচেয়ে বড় অংশটুকু প্রায় ৭৪ কিলোমিটার হচ্ছে আপনাদের চুয়াডাঙ্গার উপর দিয়ে। তো সেই মাথাভাঙা নদীটা কি আসলেই ভেঙে গেছে কিনা? এই নদীতে পানি নাই কেন? আপনার কুমার নদী, আপনার ভৈরব, আপনার আত্রাই, আপনার যে চারপাশে নবগঙ্গা নদী আছে, এই নদীগুলোর পানি কোথায় গেল? নাই কেন? তাহলে আপনারা যারা আমাদের এই চুয়াডাঙ্গার বিভিন্ন গ্রামে বাস করেন, চাষবাস করেন, কৃষক পরিবারের সদস্য, অথবা আপনাদের আত্মীয় স্বজনরা যারা আছেন, তাদেরও ছোটবেলার কথা জিজ্ঞেস করেন, তারা কিন্তু মাথাভাঙা নদীতে আমাদের মা বোনরা গিয়ে থালাবাটি ধুইতেন, গোসল করতেন, কিন্তু সেই নদীগুলোতে এখন প্লাস্টিক, বর্জ্য, ময়লা, আবর্জনা, এত খারাপ অবস্থা যে সেখানে গোসল করবার মতো কোনো অবস্থা নাই, সেখানে বর্জ্যের কারণে কোনো মাছ নাই। তাহলে এই নদীগুলোকে কেন আমরা বাঁচানোর জন্য চেষ্টা করছি না? আমাদের রাজনীতিবিদদের কাজ কি আসলে? তাহলে চুয়াডাঙ্গার রাজনীতিবিদরা এই সিম্পল কাজগুলো কেন করলেন না? আমাদের চারপাশে দেখেন, আপনাদের নদীর একটু উজানের দিকে গেলে কিন্তু আপনাদের পানি আছে,
তাহলে আপনার কেন একটা নদীর সাথে আর একটা নদীর যেখানে পানি বেশি আছে এই 19-20 কিলোমিটার আমি খনন করলাম না, খনন করে প্রত্যেকটা নদীর সাথে প্রত্যেকটা নদীকে মিলায় দিলাম না কেন খালের মতো করে? এই কাজটা তো জটিল কাজ না। জিয়াউর রহমানের সময় আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট হাজার হাজার মাইল হেঁটে 7,000-8,000 করে কিলোমিটার আপনার খাল খনন করেছেন, কৃষি জমির সাথে নদীর সাথে পানির সাথে কানেক্ট করে দিয়েছে। তাহলে আমরা বলবার চেষ্টা করছি যে তাহলে রাজনীতির আসলে কাজটা কোথায়? যেটা আমার কৃষকের কষ্ট, সেই কষ্টটা দূর করা হচ্ছে আমার রাজনীতি। যেটা আমার জেলের কষ্ট, সেই কষ্টটা দূর করা হচ্ছে আমার রাজনীতি। আমার চারপাশের প্রাণ, প্রকৃতি, পরিবেশ, আমার নদী, এটা বাঁচিয়ে রাখার যে আয়োজন, যে চেষ্টাটা, সেই চেষ্টাটার নাম হচ্ছে রাজনীতি। আপনাদের জীবনটাকে সহজ করবার কাজ হচ্ছে রাজনীতি। চুয়াডাঙ্গা একটা বড় ভারতীয় সীমান্ত অঞ্চল আছে আপনাদের সাথে। প্রায় দেখি আপনার বিএসএফ আমাদের নাগরিকদেরকে এখানে এসে অন্যায়ভাবে আপনার আহত করে, তার গরু ছাগল নিয়ে যায়, ধান কাটতে যায় না, এবং কখনো কখনো গুলি করে মানুষ মেরে ফেলে। তাহলে আমাদের সীমান্ত রক্ষীরা চুয়াডাঙ্গা কি করছে? গত 16 বছর কি করেছে? তাহলে আমার গ্রাম, আমার চুয়াডাঙ্গার মানুষরা যারা সীমান্তে থাকেন, তারা কি এই দেশের নাগরিক না? তারা কি 53 বছর পরেও এই নিরাপত্তা পেতে পারেন না? তাহলে আমার রাজনীতিবিদরা কি করছেন? কেন 53 বছরে আমাকে ডজন ডজন নাগরিকের জীবন হানি হয়েছে এই জেলাতে, এই জেলার সীমান্তে, কিন্তু আমাদের রাজনীতিবিদরা কিছু করলেন না, প্রতিবাদ করলেন না? তাহলে আমরা যখন বলছি যে আমরা একটা নতুন রাজনীতি করব, সেই রাজনীতিটার মানে হচ্ছে আপনার কষ্ট নিয়ে আমরা রাজনীতি করব, আপনার জীবনটা যেন আরামের হয়। আপনারা যারা গ্রামে থাকেন, বিভিন্ন জেলায় থাকেন, দেখবেন মা বোনদের বিভিন্ন সময়ে ডাক্তার দেখানোর জন্য যে কি কষ্ট করতে হয়। প্রসূতি মাকে আপনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবেন, দেখবেন ডাক্তার নাই, নার্স নাই। পরীক্ষা করাবেন, টেস্ট করতে যাবেন, দেখবেন টেস্টের সেই মেশিনটা কাজ করতেছে না। আপনাকে দেখবেন ডাক্তার আর নার্স সরকারি চিকিৎসা না দিয়ে কানে কানে বলবে বাইরের একটা বেসরকারি হাসপাতালে যাওয়ার জন্য, ক্লিনিকে যাওয়ার জন্য। তখন আপনার কাছ থেকে আবার বেশি টাকা ওখানে ডায়াগনোসিস নামে তারা আয় করবে, তারা কমিশন খাবে। তাহলে আমার হাসপাতালগুলোতে চুয়াডাঙ্গা সদরে এবং অন্যান্য উপজেলায় আপনার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আমার ডাক্তার নাই কেন, নার্স নাই কেন? তাহলে আমার মা বোনদেরকে চিকিৎসা করবার জন্য, আমার মানুষদেরকে, আমার নাগরিকদেরকে চিকিৎসা সেবা দেওয়ার আয়োজনটা নাই কেন? কেন আপনি দেখবেন আমাদের প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই 0.5 কিলোমিটার 1 কিলোমিটারের মধ্যে বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে? এর মানেটা কি? তাহলে রোগী যাচ্ছে সরকারি হাসপাতালে, কিন্তু সেখানে চিকিৎসা নাই, তাকে বাধ্য করে পাঠানো হচ্ছে বেসরকারি হাসপাতালে, যেটার নাম হচ্ছে ব্যবসা, পুঁজি। তাহলে আমার জীবন, আমার নাগরিকদের জীবনকে সহজ করবার কোনো আয়োজন আমরা দেখতে পাচ্ছি না। আপনার জেলার স্কুল কলেজের অবস্থা দেখলাম। এই জেলার স্কুল কলেজের কিন্তু একসময় ঐতিহ্য ছিল। ব্রিটিশ আমলে অনেক বড় বড় স্থাপনা কিন্তু আপনাদের চুয়াডাঙ্গাতে হয়েছে। আমাদের ট্রেন স্টেশনের কথা চিন্তা করেন, দর্শনা, আলমডাঙ্গা, এগুলো কিন্তু খুব পুরাতন আমলের ট্রেন স্টেশন। দর্শনা সম্ভবত বাংলাদেশের এই অঞ্চলে প্রথম স্টেশন, যেটা 1859 সালে হয়েছে। তো সেই ট্রেন স্টেশনকে ঘিরে আমার পুরো জেলাতে ট্রেন লাইন তৈরি হইল না কেন? ঢাকা থেকে আসতে 230 কিলোমিটার কেন আমাকে 5 ঘন্টা 6 ঘন্টা ট্রেন জার্নি করতে হবে? আমরা যারা লম্বা সময় ইউরোপে ছিলাম, ব্যারিস্টার নোমান ছিলেন, রানা ভাই গেছেন, আমরা এর থেকে অনেক দূরের জার্নি করে অন্য শহরে গিয়ে আপনার শুনানি করে আসতাম সকালের ট্রেনে। 300 কিলোমিটার বেগে সেই ট্রেন চলতো, 1 ঘন্টার জার্নিও না। ঢাকা থেকে চুয়াডাঙ্গা আসতে 1 ঘন্টাও লাগার কথা না। তাহলে সেই ট্রেনটা কেন আমার এখানে আসতে 6 ঘন্টা লাগে? এবং কখনো কখনো আপনি দেখবেন ঈদের মৌসুমে আপনি টিকিট পাবেন না, কালোবাজারিদের হাতে আপনি জিম্মি হয়ে গেছেন। তাহলে সেই সেবাটা কোথায়? রাস্তায় দেখলাম আপনার এখানে ফ্লাইওভার হচ্ছে ট্রেন স্টেশন, ট্রেন লাইনের উপর দিয়ে। সেই ফ্লাইওভারের কারণে চারপাশে জট লেগে আছে। এই জট লাগার রাস্তাটা, ফ্লাইওভারটা কতদিন ধরে চলবে? আসলে এটা কয় মাসের কাজ? আপনি দেখবেন আমাদের প্রত্যেকটা স্থাপনা করতে যেটা 3 মাসের কাজ, সেটা 3 বছর লাগছে, যেটা 4 বছরের কাজ, সেটা 14 বছর লাগছে। তাহলে এটার মধ্য দিয়ে যেটা হচ্ছে, বাংলাদেশ রাষ্ট্রের যে ওয়াদা ছিল যে আমার নাগরিকদের জীবনটাকে আমি আরামের করব, সহজ করব, সেইটা কিন্তু আমরা করতে পারছি না। এবং এইটার যে ভোগান্তি, এই ভোগান্তি আমাদের সবাইকে ভুগতে হচ্ছে প্রতিদিন, প্রতি বছর, দশক ধরে। অতএব সেইখানেই হচ্ছে আমাদের এবি পার্টির বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের এই রাজনীতি ওভারহলিং করতে হবে। রাজনীতি নামক এই মেশিনটাতে ঘুণ পোকা ধরেছে, এবং ঘুণ পোকা যখন চেয়ারে ধরে অথবা কোনো ফার্নিচারকে, কোনো আসবাবপত্রকে সে খেয়ে ফেলে, এইটাকে আপনি সিম্পলি ফু দিয়ে মেরামত করলে হবে না, এটাকে নতুন করে তৈরি করতে হয়। ওই চেয়ারটাকে বাদ দিয়ে দিতে হয়, ফেলে দিতে হয়, কারণ ওই চেয়ারটাতে বসলে আপনার জীবন নিরাপদ না। এবং যারা গ্রামে গঞ্জে থাকেন, মা বোনরা জানবেন যে আপনার বাচ্চার উপবৃত্তি দেখবেন, যেটা সরকার আপনার মেয়ে বা মেয়েকে দিচ্ছে পড়াশোনা করবার জন্য, সেটার জন্য আপনার ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যানকে 500 টাকা 1000 টাকা ঘুষ দিতে হয়। মুরব্বীদেরকে একটা ভাতা দেয়, সুস্থ ভাতা দেয়, অথবা বিধবা ভাতা দেয়, অথবা বয়স্ক ভাতা দেয়।
দেয়, সেই বয়স্ক ভাতার জন্য দেখবেন আপনার ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারের কাছে দিনের পর দিন রাতের পর রাত আপনাকে গিয়ে তদবির করতে হয়, অ্যাজ ইফ ওইটা ওর বাপের টাকা দিয়ে দিচ্ছে। আপনাদেরকে যে সরকার ভাতা দেয়, এটা কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের বাপের টাকা না আপনার টাকা? আপনাদের টাকা, রাষ্ট্রের টাকা দিচ্ছে। তাহলে রাষ্ট্রের টাকা দেওয়ার জন্য তাকে আবার সেবার জন্য টাকা দিতে হচ্ছে কেন? আপনারা যারা জমি দলিল করতে যাচ্ছেন, আপনারা দেখবেন এটা সহজ কাজ। রেজিস্ট্রি অফিসে যান, ঘুষ না দিলে কি আপনি জমি দলিল করতে পারবেন? পারবেন না। তাহলে এই যে আমার জীবনটা যে আপনাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, আপনি প্রত্যেকটা সরকারি অফিসে যাবেন, মনে হবে যে আপনি একটা ভিন দেশের নাগরিক আসছেন এখানে। টাকা ছাড়া কোনো সরকারি অফিসের ফাইল লড়ে না, সেটা ডিসির অফিস হোক, এসপির অফিস হোক, পুলিশের থানা হোক, ওসি হোক, টিআরও হোক, প্রত্যেকটা অফিসে, সাব রেজিস্ট্রি অফিস হোক, যেখানে যান বিয়ে শাদীও করতে পারবেন না, হাসপাতাল থেকে লাশটা পর্যন্ত ছুটে দিতে পারবেন না যদি মর্গে আপনি ঘুষ না দেন। তাহলে এইরকম রাষ্ট্র তো আমরা চাই নাই। তাহলে এই রাষ্ট্রের জন্য বারবার কেন আমাকে যুদ্ধ করতে হয়েছে, আমাকে লড়াই করতে হয়েছে? লড়াই করতে হয়েছে বলেই দেখবেন আমার লড়াইটা শেষ হয় না। আমার দাদারা সেই 40-47 যুদ্ধ করেছে, লড়াই করেছে, পাকিস্তান বানাইছে। আমাদের বাবারা 71 আবার একটা দেশ বানাইছে, বানানোর পরে আবার 90-তে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে, আবার 24-এ আমাদের 1400 শহীদকে জীবন দিতে হয়েছে। কতবার জীবন দিলে পরে আমি আমার সেই রাষ্ট্রটা পাবো, যে রাষ্ট্রটা আমার হবে, যে রাষ্ট্রের মালিক আমি। অতএব সেই জায়গাতেই হচ্ছে আমরা বোধ করছি যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি তৈরি হতে হবে। এই রাজনীতিটার ভিত্তি হবে হচ্ছে জনগণ, কেন্দ্রে হচ্ছে মানুষের অধিকার, আপনাদের অধিকার। কিভাবে আপনারা ভালো থাকবেন, আপনাদের ছেলেমেয়েরা ভালো থাকবে, তারা ভালো লেখাপড়া করতে পারবে, তারা কোন রকম হেনস্থা ছাড়া সরকারি সকল সেবা পাবে, বাংলাদেশ রাষ্ট্র যে সেবাগুলো দিচ্ছে সেগুলোর জন্য আপনাদের কোনো ভোগান্তি হবে না, সেই ধরনের সংস্কার এবং সেবার মধ্য দিয়ে আপনাদের সমস্যা সমাধানের যে রাষ্ট্র, যে রাজনীতি, সেই রাজনীতিটাই আমরা করে যাচ্ছি। সর্বশেষ হচ্ছে বাংলাদেশে এখন দেখবেন যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী অনেক টেনশন চলছে যে আসলে বাংলাদেশে এখন কি হওয়া উচিত। অল্প সংস্কার হওয়া উচিত, বেশি সংস্কার হওয়া উচিত, তাড়াতাড়ি নির্বাচন দেওয়া উচিত, বিচার করা দরকার। আমরা এবি পার্টির বক্তব্য হচ্ছে এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ, সংস্কার, বিচার এবং নির্বাচন একটার থেকে আরেকটা কোনোভাবেই ছোট না অথবা কম গুরুত্বপূর্ণ না। প্রফেসর ইউনূস, আমরা বিশ্বাস করি যে বয়স এবং দুনিয়াতে ওনার যে সম্মান আছে, এই সম্মানের বাস্তবতায় উনি যে ওয়াদা দিয়েছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, সেই ওয়াদার উপরে আমরা আস্থাশীল। আমরা বোধ করছি এর ভিতরে গুরুত্বপূর্ণ যে এই সেবাদানগুলো প্রতিষ্ঠান আছে, হাসপাতাল থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানগুলোর সংস্কার যতটুকু করা সম্ভব সেগুলো উদ্যোগ নেওয়া দরকার এবং সংস্কার করা দরকার। ভালো মানুষ, সৎ, যোগ্য যারা দক্ষ কর্মকর্তা আছেন প্রশাসনে, পুলিশের ভিতরে, আমলাতন্ত্রের মধ্যে, তাদেরকে দায়িত্বগুলো দেওয়া দরকার। গণশুনানির মাধ্যমে জনগণের মতামত দেওয়া দরকার। জনগণের অভিযোগগুলো যেন সমাধান হয়, অভিযোগগুলো যেন সরকার শোনে, স্থানীয় প্রশাসন শোনে, সেই বিষয়গুলো নিয়ে আমরা বারবার কথা বলছি। বর্তমানে দেখবেন কোনো স্থানীয় প্রশাসন নাই, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আপনার জেলা পরিষদ পর্যন্ত সকল প্রশাসন সরকার ভেঙে দিয়েছে। তাই আমরা বারবার দাবি করেছি স্থানীয় প্রশাসনে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, যারা আওয়ামী বিরোধী ছিল, যারা গণতন্ত্রের পক্ষের শক্তি ছিল, তাদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ দিয়ে দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া দরকার। কারণ টোটাল যে সার্ভিস সিস্টেম আছে, সেবার যে একটা ক্ষেত্র আছে, এই সেবাটা ভেঙে পড়েছে। জন্ম সনদ, মৃত্যু সনদ, বিবাহের সার্টিফিকেট, তারপরে হচ্ছে জাতীয় নাগরিক পত্র যেগুলো আছে, ভোটারকে আইডি কার্ড, কোনো কিছু করা যাচ্ছে না এবং অনেক বছর ধরে জমে আছে, 4 বছর 5 বছর ধরেও আপনার ভোটার আইডি কার্ড করা যাচ্ছে না। তাই আমরা বোধ করছি এই সংস্কারগুলোর মধ্য দিয়ে হচ্ছে আমরা ধীরে ধীরে যে ডেডলাইন আছে নির্বাচনে, এই ডেডলাইনের দিকে এগিয়ে যাব। এবং ঝিনাইদহে আপনার একজন ভাই শহীদ হয়েছেন, আমরা তাদের মাগফিরাত কামনা করছি। যারা লড়াইতে ছিল, আহত হয়েছে, তাদের পুনর্বাসন, তাদের চিকিৎসা, ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে বাংলাদেশের নাগরিকদের জীবন, তার ভোগান্তিকে দূর করে রাষ্ট্রটাকে যত আরামদায়ক করা যায় সেইটা ব্যবস্থা আপনারা করবেন। চুয়াডাঙ্গা আরেকটা সমস্যা হচ্ছে মাদকের সমস্যা।